আজকে একটা ইম্পর্টেন্ট টপিক পড়াবো, যেটার নাম হচ্ছে সোর্সেস অফ ল, জুরিসপ্রুডেন্সের আন্ডারে। সোর্সেস অফ ল পড়তে গেলে প্রথমে আগে জানতে হবে ল কি। অ্যাজ পার দ্য ডেফিনেশন অফ দ্য বুক, ল মানে এ সেট অফ রুলস অ্যান্ড রেগুলেশন হুইচ কন্ট্রোল দ্য বিহেভিয়ার অ্যান্ড কন্ডাক্ট অফ দ্য পিপল ইন এ সোসাইটি। তাহলে ল হচ্ছে সেই রুলস অ্যান্ড রেগুলেশন, সেট অফ রুলস অ্যান্ড রেগুলেশন যেটা একটা সোসাইটির মানুষের কন্ডাক্ট এবং বিহেভিয়ারকে নিয়ন্ত্রণ করে। এখন প্রশ্ন হচ্ছে, এই যে সোসাইটিতে ল তৈরি হবে, এই তৈরিটা কিভাবে তৈরি হবে, তার সোর্স কি, কোথা থেকে ল? এটা বুঝতে হবে যে প্রাথমিক অবস্থায় ল মূলত কোথা থেকে আসতো। প্রাথমিক সোসাইটিতে ল আসতো মূলত রিলিজিয়াস স্ক্রিপ্ট থেকে। মানে ধরো, ধর্মীয় যে বইগুলো আছে তার মধ্যে যা লেখা আছে সেগুলো মানুষ মানত সোসাইটিতে, এবং সেগুলোকেই ল হিসাবে ট্রিট করা হতো। পরে পরে কি হলো, বিভিন্ন থিঙ্কার জন্মালেন। তার মধ্যে স্যাভিগনি, হেনরি মেন, তোমরা জানো হিস্টোরিক্যাল স্কুলের, এনারা ইম্পর্টেন্ট। এনারা বললেন যে না, রিলিজিয়াস স্ক্রিপ্টের ব্যাপারটা থেকে ল তৈরি হচ্ছে, ঠিক আছে, কিন্তু এটাও সত্যি কথা যে দীর্ঘদিন ধরে মানুষ একটা সোসাইটিতে যে প্র্যাকটিসগুলো, দীর্ঘদিন ধরে কোনো একটা রিচুয়ালস যদি প্র্যাকটিস করে, সেটা ধীরে 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 মানুষ ল হিসাবে দেখতে শুরু করে, এবং সেটা একটা বাইন্ডিং নেচারের রুলস রেগুলেশন তৈরি করে সোসাইটির মানুষের ওপর। অর্থাৎ হেনরি মেন এবং স্যাভিগনি যেটা বললেন যে কাস্টম ইজ অ্যান ইম্পর্টেন্ট সোর্স অফ ল। বোঝা গেছে? তাহলে প্রাথমিক অবস্থায় সোসাইটিতে কী ছিল, যে রিলিজিয়াস স্ক্রিপচারগুলো, সেগুলোকেই ল হিসাবে মানা হতো। তোমরা ইউরোপেও দেখেছো চার্চের যে রিলিজিয়াস স্ক্রিপ্ট, বা আমাদের দেশেও যে রিলিজিয়াস স্ক্রিপ্ট, সেগুলোই আগেকার দিনের একদম প্রিমিটিভ সোসাইটিতে সেগুলো ল হিসাবে মানা হতো। পরে পরে দেখা গেল স্যাভিগনি বা হেনরি মেন এই ধরনের থিঙ্কাররা এসে বললেন যে কাস্টম ইজ এ সোর্স অফ ল। মানে যে দীর্ঘদিন ধরে একটা কন্টিনিউয়াস একটা রিচুয়াল যদি একটা সোসাইটিতে প্র্যাকটিস হতে থাকে, সেটা কাস্টম হিসাবে ট্রিটেড হয়, এবং সেটাকে তখন আমরা ল হিসাবে মানতে পারি। এর পরের দিকে যে থিঙ্কাররা এলেন, তাদের মধ্যে অস্টিন অন্যতম প্রধান। তোমরা জানো যে অস্টিন হচ্ছে অ্যানালিটিক্যাল স্কুলের থিঙ্কার বা পজিটিভিস্ট স্কুলের। ওনার থিওরিটা কি? ওনার থিওরি হচ্ছে যে সোসাইটিতে একটা সুপ্রিম পাওয়ার সোসাইটিকে কন্ট্রোল করে, সেটা রাজা হতে পারে, বর্তমান সময়ে সেটা গভর্নমেন্ট হতে পারে। এনারা যেটা আইন হিসাবে তৈরি করেন, সেটা ল। তৈরি করে যখন মানুষকে মানতে বলেন, সোসাইটির সমস্ত পিপলকে, সেটা কমান্ড। যদি কেউ সেটা অপোজ করে, না মানে, তাহলে তার স্যাংশন হবে বা পানিশমেন্ট হবে। দেখো, এটুকুনি বোঝা গেছে। অর্থাৎ অস্টিনের মতে সোভেরিন যদি কোনো রুলস রেগুলেশন সোভেরিনের মাধ্যমে তৈরি না হয়, তাহলে সেটাকে ল হিসাবে মানা যায় না। অর্থাৎ যদি অস্টিনের থিওরিতে দেখো, তাহলে রিলিজিয়াস স্ক্রিপচার থেকে যে রুলস রেগুলেশনগুলো আসছে, সেটাকেও ল হিসাবে মানছি না। এই কারণে মানা যাচ্ছে না, কারণ সোভেরিন কিন্তু কোনো গডলি সোভেরিন হতে পারে না। সোভেরিন মানে একজন হিউম্যান, মানে মানুষের তৈরি কোনো একটা অথরিটি, এটা সোভেরিন। তাহলে সেক্ষেত্রে রিলিজিয়াস স্ক্রিপচারগুলো মানা যাচ্ছে না। সেকেন্ডলি হচ্ছে কাস্টম। কাস্টমে কী হচ্ছে, সোসাইটির মধ্যে দীর্ঘদিনের প্র্যাকটিস থেকে একটা ল তৈরি হচ্ছে, তাহলে সেটাকেও কিন্তু আমরা অস্ট্রেলিয়ান থিওরি অনুযায়ী ল হিসাবে মানতে পারছি না, কারণ এখানে সোভেরিনের কোনো ব্যাপার নেই। অস্টিন সে বললেন যে একমাত্র সোভেরিন যদি কোনো রুলস রেগুলেশন তৈরি করে, সেটাকে আমরা ল হিসাবে মানতে পারি। এই অবধি চলছিল। এর পরবর্তীতে তোমরা জানো যে একজন বিখ্যাত থিঙ্কার, লিগাল থিঙ্কার, তিনি এলেন। তার নাম হচ্ছে স্যালমন্ড। তিনি বললেন যে না, শুধুমাত্র সোভেরিনের মাধ্যমে তৈরি ব্যাপার আমরা ল হিসাবে মানব, কাস্টমকে একেবারেই মানব না। এইভাবে সোসাইটিতে ল তৈরি হয় না। ল একটা ডাইনামিক প্রক্রিয়া, তৈরিটা একটা ডাইনামিক প্রক্রিয়া। তাতে সোভেরিন তৈরি করা রুলস রেগুলেশনও ল হতে পারে, কাস্টম থেকে যেগুলো আসছে সেগুলোও ল হতে পারে, কিছু কিছু যেগুলো আমরা রিলিজিয়াস স্ক্রিপচার থেকে পাচ্ছি সেগুলোও ল হতে পারে। ফলে উনি সব মিলিয়ে মিশিয়ে এই ব্যাপার
সোসাইটিকে দুটো মেন ক্যাটাগরিতে ভাগ করলেন। একটা হচ্ছে ফর্মাল সোর্স আর একটা হচ্ছে মেটেরিয়াল সোর্স। ফর্মাল সোর্সটা কি? ফর্মাল সোর্সটা হচ্ছে যেমন ধরো সোভেরিন যে লটা তৈরি করছে সেটাকে উনি বললেন ফর্মাল সোর্স, এবং কাস্টম এটাকে উনি বললেন মেটেরিয়াল সোর্স। এখানে বুঝতে হবে সোভেরিন যে লটা তৈরি করছে সেটা ফর্মাল, এবং কাস্টম যে সোর্স থেকে কাস্টম থেকে তৈরি হচ্ছে যে ল সেটা মেটেরিয়াল। এর মাঝামাঝি একটা সোর্স অফ লও আছে, সেটা আমি পরবর্তীতে আসবো। এখন তোমরা দেখো ভারতবর্ষে শুধু নয়, সারা পৃথিবীতে যত মডার্ন সোসাইটি আছে তারা সোর্স অফ লকে মোটামুটি তিনটে সোর্সকে কনসিডার করে লয়ের ক্ষেত্রে। এক নম্বর হচ্ছে কাস্টম, সেকেন্ড হচ্ছে লেজিসলেশন মানে সোভেরিন, এর মাঝামাঝি একটা সোর্স আছে যেটা পরবর্তীকাল, সেটা হচ্ছে জুডিশিয়াল প্রিসিডেন্ট। এবার আমি ধীরে ধীরে এক এক করে কাস্টম, লেজিসলেশন এবং জুডিশিয়াল প্রেসিডেন্টে ঢুকছি। কাস্টম কি? কাস্টম হচ্ছে এ কাস্টম টু বি ভ্যালিড মাস্ট বি অবজার্ভড কন্টিনিউয়াসলি ফর এ ভেরি লং টাইম উইদাউট এনি ইন্টারাপশন ইন এ সোসাইটি। তার মানে কাস্টম হলো সোজা কথায় সেই ধরনের প্র্যাকটিস একটা সোসাইটিতে যেটা দীর্ঘদিন ধরে চলে আসছে এবং উইদাউট হ্যাভিং এনি ইন্টারাপশন, মানে মাঝে সেই প্র্যাকটিসটার কোনো ছেদ হয়নি। এবং কতদিন ধরে চলে আসছে? ইমমেমোরেবল টাইম, মানে যতদিন মনে করা যাচ্ছে না, কবে থেকে যে চলে আসছে আমি মনেই করতে পারছি না, এতদিন থেকে চলে আসছে, কন্টিনিউয়াসলি চলে আসছে, এবং উইদাউট হ্যাভিং এনি ইন্টারাপশন, মানে যতদিন থেকে চলে আসছে তার মাঝে কিন্তু কোনো গ্যাপ হয়নি, যে মাঝে এত বছরের জন্য এটা প্র্যাকটিস সোসাইটিতে হচ্ছিল না। এটা যদি হতো, যদি গ্যাপ পড়ে যেত, তাহলে সেটাকে আর কাস্টম হিসেবে ট্রিট করা যায় না। বোঝা গেল? এই কাস্টমটা কিন্তু বহু অ্যানসিয়েন্ট সোর্স অফ ল, মানে প্রিমিটিভ বা একদম প্রাথমিক অবস্থায় সোসাইটিতে আমি যেটা বললাম প্রথমেই, যে রিলিজিয়াস স্ক্রিপচার এবং কাস্টম, তার থেকেও যে কাস্টমগুলো আসতো বা প্র্যাকটিসগুলো আসতো সেগুলো কাস্টম হিসেবে ট্রিটেড হয়েছে, সেগুলো সোর্স অফ ল হিসেবে ট্রিটেড হয়েছে। ফলে কাস্টমকে কিন্তু আমরা একটা অ্যানসিয়েন্ট সোর্স অফ ল বলতে পারি। সেকেন্ডলি, তোমাদের এটাও বলেছি জন অস্টিন কাস্টমকে ল হিসাবে বিবেচনাই করেননি, কারণ এখানে কোনো সোভেরিনের কোনো ভূমিকা নেই। থার্ড হচ্ছে, এটা খুব ইম্পর্টেন্ট, যে কাস্টমারি যে প্র্যাকটিস যেটাকে আমরা কাস্টম হিসাবে বলবো, সেটা কিন্তু ওই সোসাইটির লোকের, মানুষের ওপিনিয়ন বা মোরালিটির এগেনস্টে যদি কোনো প্র্যাকটিস হয়, সেটাকে কিন্তু সোর্স অফ ল বা কাস্টম হিসেবে ধরা যাবে না। ধরো সোসাইটিতে এমন কোনো প্র্যাকটিস যেটা দীর্ঘদিন থেকে হচ্ছে কিন্তু পাবলিক মোরালিটির এগেনস্টে বা ল অফ দ্য ল্যান্ডের এগেনস্টে, সেটাও কিন্তু কাস্টম হিসাবে সোর্স অফ ল বলে ধরা যাবে না। যেমন আমি বলি একটা ছোটো উদাহরণ, ধরো চাইল্ড ম্যারেজ। চাইল্ড ম্যারেজ এটা দীর্ঘদিন থেকে ভারতবর্ষে হয়তো হয়ে আসছে দীর্ঘদিন থেকে, কিন্তু এই চাইল্ড ম্যারেজটা ল অফ দ্য ল্যান্ড আমাদের দেশের আইনের বিরুদ্ধে, প্লাস এটা মরালিটিরও এগেনস্টে এবং বেশি সংখ্যক মানুষের ওপিনিয়নেরও এগেনস্টে। ফলে এটাকে কিন্তু কাস্টমারি প্র্যাকটিস হিসাবে সোর্স অফ ল বলে ধরা যাবে না। বোঝা গেল? ওকে। স্যাভিগনি হেনরি মেন এরা কিন্তু মনে করতেন যে কাস্টমই মেন সোর্স অফ ল, কারণ তিনি মনে করতেন যে ভলগেইস্ট মানে উইল অফ দ্য পিপল, সোসাইটির বেশি সংখ্যক মানুষের মতে যেটা যেটা আইন, সেইটাই সোর্স অফ ল হিসাবে পরবর্তীতে আইন বলে বিবেচনা করা হবে। ভলগেইস্ট, উইল অফ দ্য পিপল। ফলে বেশি সংখ্যক মানুষ যখন কোনো একটা কাস্টমারি প্র্যাকটিসকে মেনে নিচ্ছে, ফলে সেটাকেই আইন বলে ধরা হবে। সেই কারণে স্যাভিগনি কিন্তু মনে করতেন যে কাস্টম ইজ দ্য মেন সোর্স অফ ল। আগেও যেমন বললাম, অস্টিন কিন্তু তা মনে করেন না। কেন? কারণ এখানে সোভেরিন নেই। উইল অফ দ্য পিপল মানে সব মানুষ, কোনো সোভেরিন তার ওপর এই আইনটা দেয়নি তাকে মানবার জন্য। সে কারণে অস্টিনের মতে কিন্তু কাস্টমকে সোর্স অফ ল হিসাবে ধরাই যাচ্ছে না। স্যাভিগনির মতে কিন্তু আবার উইল অফ দ্য পিপল থেকে যে কাস্টমারি প্র্যাকটিস চলে আসছে দীর্ঘদিন ধরে সোসাইটিতে, সেটা কাস্টম এবং সেটাকেই সোর্স অফ ল হিসাবে, মেন সোর্স অফ ল হিসাবে
ধরা যায়। বোঝা গেল? এখন কাস্টম কত রকমের হয়? মোটামুটি কাস্টম মেনলি দু রকমের কাস্টম হয়। একটা হচ্ছে নন অব্লিগেটরি কাস্টম। নন অব্লিগেটরি কাস্টম মানে কি? সোসাইটিতে এমন কিছু কিছু প্র্যাকটিস আছে যেগুলো আমরা কাস্টম হিসাবে প্র্যাকটিস করি, যেটার কোনো বাইন্ডিং এফেক্ট নেই। মানে তুমি যদি সেই কাস্টমটা না পালন করো তাহলে তোমার পানিশমেন্ট বা স্যাংশন হবে না। একটা উদাহরণ দিই। মনে করো কেউ একটা দুঃখের বাড়িতে, ধরো কেউ একটা ধরো শ্রাদ্ধ বাড়িতে গেছে, সেখানের মূলত যাওয়ার নিয়মটা কি? সেখানের পোশাক পরার একটা ধরন থাকে। ধরো খুব সাদা পোশাক, একটা শোকার্ত পরিবেশের পোশাক পরে সেখানে মানুষ যায়। এবার ধরো সেখানে কেউ জিন্স আর ওপরে একদম টি শার্ট, একদম খুব জাঁকজমকপূর্ণ টি শার্ট পরে চলে গেল। আচ্ছা, এই যে সে জিন্স টিন্স পরে খুব সেজে গুজে সেখানে চলে গেল, এটার জন্য কি তার পানিশমেন্ট হবে? না, পানিশমেন্ট হবে না। কিন্তু এটা কি কাস্টমের এগেনস্টে? ইয়েস, কাস্টমের এগেনস্টে। কারণ দীর্ঘদিন ধরে এই চলনটা নেই যে একটা শ্রাদ্ধ বাড়ি বা শোকার্ত বাড়িতে গেলে কেউ সেজে গুজে অত্যন্ত উগ্র সাজে সেজে সেখানে যায়। অর্থাৎ সেখানে খুব সাদামাটা একটা শোকার্ত পরিবেশের যে পোশাক সেটাই পরে যাওয়ার নিয়ম। কিন্তু তুমি সেটা মানলে না। কিন্তু যেহেতু এই কাস্টমটা নন অব্লিগেটরি, মানে তোমার উপর অব্লিগেশন নেই মানার এবং বাইন্ডিংও নয়, ফলে এই কাস্টমটা না মানার জন্য কিন্তু তোমার সাজা হবে না। আরেকটা হচ্ছে অব্লিগেটরি কাস্টম। অব্লিগেটরি কাস্টম মানে কি? ধরো এমন কিছু কিছু কাস্টম সোসাইটিতে আছে যে কাস্টমটা সোসাইটিতে দীর্ঘদিন ধরে সেই প্র্যাকটিসটা চলে আসছে এবং সেই কাস্টমটা তুমি মানতে বাধ্য। যদি না মানো তাহলে সেটা আইনগতভাবে বৈধ হবে না, মানে তোমাকে মানতেই হবে। যেমন আমি তোমাকে বলছি, ধরো হিন্দু ম্যারেজ অ্যাক্ট 1955-এর সেকশন 7-এ বলা আছে, সপ্তপদী ইজ ওয়ান অফ দ্য মেইন এলিমেন্ট অফ হিন্দু ম্যারেজ। মানে হিন্দু ম্যারেজের ক্ষেত্রে সপ্তপদী প্র্যাকটিসটা করতেই হবে। যদি না করো তাহলে হিন্দু ম্যারেজটা ভ্যালিডলি কনজিউমেটেড হলো না বলে ধরা হবে। অর্থাৎ কেউ যদি সপ্তপদী না মেনে হিন্দু ম্যারেজ অ্যাক্টের আন্ডারে সে যদি বিয়ে করে, তাহলে কিন্তু সেই বিয়েটাকে ভ্যালিড বলে ধরা হবে না। ক্লিয়ার? এটা হচ্ছে বাইন্ডিং কাস্টম, অব্লিগেটরি কাস্টম বলো। ওকে, এবার আমরা কতগুলো এসেনশিয়াল অফ কাস্টম দেখে নিই। এসেনশিয়াল অফ কাস্টমের মধ্যে প্রথম হচ্ছে অ্যান্টিকুইটি। অ্যান্টিকুইটি মানে কাস্টমটা বহুদিন থেকে, আমরা অ্যান্টিক বলি না, অ্যান্টিক মানে বহু পুরনো, বহুদিন থেকে সোসাইটিতে কিন্তু চলে আসছে এই প্র্যাকটিসটা। সেই জন্য এই প্র্যাকটিসটাকে পরবর্তীকালে কাস্টম হিসেবে ট্রিট করা হয়, যেটা মেন আমি একটু আগে আলোচনা করেছি। সেকেন্ডলি হচ্ছে কন্টিনিউয়াস। কোনো একটা প্র্যাকটিসকে কাস্টম হিসাবে ট্রিট করতে গেলে তাকে কন্টিনিউটিটা বজায় রাখতে হবে। মানে মনে করো সেটা 1000 বছর ধরে সেই প্র্যাকটিসটা চলছে, কিন্তু মাঝে 200 বছর সেই প্র্যাকটিসটা ছেদ পড়ে গেছিল, তাহলে কিন্তু আর সেটাকে কাস্টম বলা যাবে না। কোনো ছেদ থাকা যাবে না, দীর্ঘদিন ধরে তাকে এই প্র্যাকটিসটার মধ্যে থাকতে হবে সেই সোসাইটির মানুষকে। সেকেন্ড। থার্ড হলো স্ট্যাটিউটস উইথ রিগার্ড। দেশের যে আইন স্ট্যাটিউট, সেইটাকে মান্য করে সেই রিচুয়ালসটা পালিত হবে, তবেই সেটাকে কাস্টম হিসাবে ট্রিট করা যাবে। মানে সোজা কথায়, দ্য কাস্টমারি প্র্যাকটিস মাস্ট নট বি কন্ট্রারি টু দি ল অফ দ্য ল্যান্ড। মানে দেশের যে আইন, তার এমন কোনো প্র্যাকটিসকে আমরা কাস্টম বলবো না যেটা দেশের আইনের বিরুদ্ধে, দেশের আইনটাকে ভায়োলেট করে সেই প্র্যাকটিসটা হচ্ছে, সেটাকে কিন্তু আমরা কাস্টম হিসাবে ট্রিট করতে পারবো না। বোঝা গেছে? ফোর্থ, রিজনেবলনেস। তুমি যে প্র্যাকটিসটা দীর্ঘদিন ধরে করে আসছো একটা সোসাইটিতে, সেই প্র্যাকটিসটাকে কন্টিনিউটি থাকতে হবে এবং স্ট্যাটিউটকে রিগার্ড করবে, বুঝলাম, কিন্তু রিজনেবলও হতে হবে, যৌক্তিক হতে হবে। যদি অযৌক্তিক হয় তাহলে কিন্তু
সেটাকে কাস্টম হিসেবে আমরা মানতে পারবো না। যেমন আমি ছোট্ট একটা উদাহরণ দিই, ছোট্ট করে বলে দিই, তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে। তোমরা জানো যে বিখ্যাত শবরীমালা কেস, সেই শবরীমালা কেসে কী হয়েছিল, একটা সার্টেন এজ গ্রুপের মহিলাদের লর্ড আয়াপ্পার মন্দিরে টেম্পলে ঢোকার প্রবেশাধিকার ছিল না। আমি পুরো কেসের জাজমেন্টের মধ্যে যাচ্ছি না, কিন্তু সুপ্রিম কোর্ট এটা মনে করেছেন যে এটা দেশের যে সংবিধান তার আর্টিকেল 14কে ভায়োলেট করছে, ইকুয়ালিটিকে ভায়োলেট করছে, ফলে এটা আনরিজনেবল হয়ে গেল। সেই কারণে শবরীমালা মন্দিরের যে দীর্ঘদিনের প্র্যাকটিস যে একটা সার্টেন এজ গ্রুপের মহিলাদের সেই মন্দিরে ঢুকতে দেওয়া যাবে না, এই কাস্টমারি প্র্যাকটিসটাকে কোর্ট বন্ধ করে দিয়েছিল। তাহলে কাস্টমকে কিন্তু রিজনেবল হতে হবে, তখনই সেটাকে কাস্টমারি প্র্যাকটিস হিসেবে ধরা যাবে। ফোর্থ হচ্ছে মোরালিটি। এমন কাস্টম এমন কোনো প্র্যাকটিস যেটা পাবলিকের মোরালিটির এগেনস্টে, সেটাকে কিন্তু আমরা কাস্টম হিসেবে মানতে পারা যাবে না, সেটা কাস্টম হিসেবে ট্রিটেড হবে না। যেমন একটা ছোট উদাহরণ দিলে বুঝতে পারবে, ধরো চাইল্ড ম্যারেজ, এটা হয়তো ইন্ডিয়ান সোসাইটিতে বহুদিন থেকে চলে আসছে, কিন্তু সোসাইটির বহু সংখ্যক মানুষের মরালিটির এগেনস্টে কিন্তু এই চাইল্ড ম্যারেজ। ফলে চাইল্ড ম্যারেজ যদিও দীর্ঘদিন ধরে কন্টিনিউয়াসলি চলে আসছে, তবুও সেটাকে কাস্টমারি প্র্যাকটিস হিসাবে এবং সোর্স অফ ল হিসাবে মানা যাচ্ছে না, কারণ সেটা মরালিটির এগেনস্টে। বোঝা গেল? আর লাস্ট হচ্ছে এক্সারসাইজড অ্যাজ এ ম্যাটার অফ রাইট, অর্থাৎ যে সব মানুষ ওই কাস্টমারি প্র্যাকটিসটা করবে, তারা কিন্তু এই প্র্যাকটিসটা, এই রিচুয়ালসটাকে যে প্র্যাকটিস করবে, তারা কিন্তু এই রিচুয়ালসটাকে অ্যাজ এ ম্যাটার অফ রাইট হিসাবে প্র্যাকটিস করবে, কোনো অব্লিগেশনে নয়, ম্যাটার অফ রাইট। মানে ধরো আমি সপ্তপদীর যে উদাহরণটা দিলাম, তাহলে কোনো হিন্দু ম্যারেজ কনজুমেটেড হচ্ছে, সেখানে যারা বিয়ে করছেন তারা কিন্তু এই সপ্তপদীটা কি? সপ্তপদী হচ্ছে হিন্দু ম্যারেজের সময় তোমরা দেখেছো আগুনকে সাক্ষী রেখে তার চারপাশে 7 পাক ঘোরা হয়, যারা বিয়ে করছেন তারা, এই প্র্যাকটিসটাকে বলে সপ্তপদী। এখন এই প্র্যাকটিসটা কিন্তু যদি যারা বিয়ে করছেন তারা এটা রাইট হিসাবে প্র্যাকটিস করছেন, যে এটা আমার ম্যারেজের রাইট, তাই আমি প্র্যাকটিস করছি, কোনো অব্লিগেশনে নয়। আর এই প্র্যাকটিসটা দীর্ঘদিন থেকে হচ্ছে, এবং এটা হিন্দু ম্যারেজ অ্যাক্টেও আছে, আমি যা বলেছি। তাহলে এই যে ম্যাটার অফ রাইট হিসাবে প্র্যাকটিস করছে, এইটাও কিন্তু কাস্টম ট্রিট করার জন্য একটা ওয়ান অফ দ্য মেন রিজন এলিমেন্ট। ওকে, আরেকটা পয়েন্ট যেটা না বললেই নয়, এটা আমি বলে দিই। দেখো, কাস্টম যে ভারতবর্ষের আইন ব্যবস্থা তৈরি বা ভারতবর্ষের ক্ষেত্রে ভারতের ল তৈরি করতে গেলে কাস্টমের যে একটা বিরাট ভূমিকা আছে, সেটা কিন্তু আমরা একটা কেস ল আমি বলছি, সেটা তোমরা নেটে সার্চ করে দেখে নেবে। সেটা হচ্ছে মোহাম্মদ ইব্রাহিম ভার্সেস শেখ ইব্রাহিম। এই কেসটায় কিন্তু প্রিভি কাউন্সিল, মানে ব্রিটিশ আমলের যে সর্বোচ্চ কোর্ট, তারা কিন্তু অ্যাডমিট করেছিল যে প্রিভি কাউন্সিল অবজার্ভড অ্যান্ড আন্ডারলাইন দ্য ইম্পর্টেন্স অফ কাস্টম ইন মোল্ডিং ল ইন ইন্ডিয়া। তার মানে প্রিভি কাউন্সিল কিন্তু এটা মেনে নিয়েছিল যে ভারতবর্ষে আইনকে তৈরি করতে গেলে, ভারতবর্ষের সোসাইটিকে আইনের শাসন দিতে গেলে কাস্টমের একটা বড় ভূমিকা আছে। সেইটা কিন্তু প্রিভি কাউন্সিল এই মোহাম্মদ ইব্রাহিম ভার্সেস শেখ ইব্রাহিমের কেসে বলেছিল। আচ্ছা, ভিডিওটা খুব লম্বা হয়ে যাচ্ছে, তাই আজকে আমি কাস্টমটা পড়ালাম। পরবর্তী ভিডিওতে আমি জুডিশিয়াল প্রেসিডেন্ট এবং লেজিসলেশনটা পড়াবো। তোমরা দেখতে থাকো এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনটা টিপে দিই।